দেশে এবং দেশের বাইরে যে যেখানে বসে এই অনুষ্ঠান দেখছেন, সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাই আমাদের প্রত্যেক দিনের আলোচনা অনুষ্ঠান অন্য দৃষ্টিতে। আজকে অতিথি আমাদের অত্যন্ত পরিচিত মুখ, জনাব আব্দুল আওয়াল মিন্টু, সাবেক সভাপতি এফবিসিসিআই। তিনি সম্প্রতি ঘোষণা করেছেন ঢাকা শহরের সিটি কর্পোরেশন নির্বাচনে তিনি মেয়রের প্রার্থী হবেন এবং ব্যবসায়ী মহলের একটি দাবিও আছে তার প্রতি যে তিনি যাতে এই নির্বাচনটি করেন। সম্প্রতি তারা একটি বৈঠকও করেছেন। আব্দুল আওয়াল মিন্টু ইতিপূর্বেও কাজ করেছেন ঢাকা শহর নিয়ে। ঢাকা শহরের কিছু পরিকল্পনা নিয়ে তিনি চান যে শহরটিকে আরো নাগরিক সুবিধাগুলো বাড়ানোর জন্য। আজকে তাকে আমরা স্বাগত জানাচ্ছি স্টুডিওতে। জনাব মিন্টু, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আপনি এসেছেন স্টুডিওতে কষ্ট করে। আমি প্রথমে একটু জানতে চাই যে এই যে নির্বাচন করার আপনার আগ্রহ ঢাকা শহরে, এটার পেছনের কারণটা কি? একটা মানুষের চরিত্র যদি বোঝা যায় তার মুখ থেকে, তাহলে রাজধানী নগর থেকে বোঝা যায় একটা দেশের চরিত্র কিরকম, একটা দেশের বৈশিষ্ট্য কিরকম। তো আমরা যদি আমাদের রাজধানীর দিকে তাকাই, এটা চলাচলের অযোগ্য, এখন অনেক ক্ষেত্রে বসবাসের অযোগ্য, এত বেশি দূষণ, এখানে ছেলে মেয়েদের কোনো খেলাধুলার মাঠ নাই, পার্ক নাই। আমরা যদি ময়লা আবর্জনাগুলো পরিষ্কার করা হয় না, যে কোনো দিক থেকে মানুষের দৈনন্দিন জীবনে ভালো জীবন যাপনের জন্য যে জিনিসগুলো করা দরকার, সেগুলো যে জিনিসগুলো ঢাকা সিটি কর্পোরেশন দেওয়ার কথা, সেগুলি কোথাও দেখাই যায় না। যেখানে দেখা যায় সেখানে এটা যতটুকু দরকার ততটুকু নয়। আমি মনে করি বাংলাদেশের যদি উন্নতি করতে হয়, তাহলে প্রথমে ঢাকা শহরকে আমরা পুনর্নির্মাণ এবং পুনর্বিন্যাস করে ঢেলে সাজিয়ে মানুষের জীবনের মান যদি উন্নত করতে না পারি, তাহলে বাংলাদেশের উন্নতি হওয়ার সম্ভাবনা নেই। কারণ রাজধানী থেকে মানুষের চিন্তাধারা, ভবিষ্যতের যে চিন্তাধারা ভালো হওয়া দরকার, সেগুলি আবর্তন বিবর্তন হয়। সামাজিক উন্নয়নের যে চিন্তাধারা দরকার, সেটা আবর্তন বিবর্তন হয়। অতএব একটা রাজধানী শহরকে যদি আমরা ভালো রাখতে না পারি, ভালোভাবে চালাতে না পারি, ভালোবাসে প্রশাসন যদি ভালো না হয়, তাহলে কখনো সে দেশের উন্নতি হওয়ার সম্ভাবনা নেই। সেজন্য আমি মনে করি ঢাকা শহরকে পুনর্নির্মাণ করা প্রয়োজন, এবং আমি মনে করি এই কাজটা করার জন্য যে অভিজ্ঞতা, যে দক্ষতা, সেটা আমার আছে। তবে একটা কথা, যে আমি তো এখনো নির্বাচন করার ঘোষণা দেই নাই। নির্বাচন করার জন্য যে আনুষঙ্গিক কাজগুলো করার দরকার, সেগুলি আমি চালিয়ে যাচ্ছি। বিভিন্ন গোষ্ঠী, ব্যবসায়ী গোষ্ঠী, এর মধ্যে একটা সুশীল সমাজ আছে, রাজনৈতিক দল আছে, সবার সাথে আমি কথাবার্তা চালিয়ে যাচ্ছি। এখন আমি আশা করি অতি সহসাই আমি একটা সিদ্ধান্ত দেব, যে সিদ্ধান্ত বলে আপনি বলতে পারেন যে আমি নির্বাচন করব না। কিন্তু এর আগেও আপনি এই নির্বাচনের প্রস্তুতি নিয়েছিলেন, যখন এর আগের সেটা 2000 থেকে 2002 সনে আমি ঢাকা শহরের 700 মহল্লার ভিতরে আমি প্রায় 450টা মহল্লার উপর আমি চষে বেরিয়েছি। দুটো কারণ, একটা হল মানুষের জীবনের মান দেখার জন্য, অলিগলির অবস্থা কিরকম সেটা দেখার জন্য, এবং মানুষের সাথে কথাবার্তা বলে শহরের সমস্যাগুলি সেটা নিরূপণ করার জন্য। এবং তখন আমার নির্বাচন করার ইচ্ছা ছিল। আমি প্রথমে ইন্ডিপেন্ডেন্ট ছিলাম, তারপরে আমি যে কোনো কারণে একটা বড় দলে আমি জয়েন করি, কিন্তু তারপরে ওই বড় দলের সাপোর্ট না পাওয়াতে তখন আমি আর নির্বাচন করিনি। তো এবার যখন আমি ঘোষণা দেব নির্বাচন করব, এর মানে ইনশাল্লাহ আমি নির্বাচন করব। সেটা কি দল থেকে করবেন না ইন্ডিপেন্ডেন্টলি করবেন? প্রথম কথা হল যে এই আইন অনুযায়ী এই নির্বাচনটা কিন্তু নির্দলীয়। এখানে দল কোনো মনোনয়ন দিতে পারবে না, দল সমর্থন দিতে পারবে। তো ওদের যেই দাঁড়াক নির্বাচনে, তাকে কিন্তু বলতে হবে যে আমি ইন্ডিপেন্ডেন্ট বা নির্দলীয়, কিন্তু দল করতে পারবে সমর্থন নেই। আর যদি আপনি কোনো দলীয় লোক, ইভেন যদি দলীয় লোক আপনি হন, কিন্তু আপনি যদি নির্বাচিত হন, শপথ গ্রহণের আগে দল থেকে পরিত্যাগ দেখেছি যে কয়েকটি সিটি কর্পোরেশন নির্বাচনে। অতএব এটা দলের মনোনয়ন তো এমনি বলা যাবে না, বিকজ এটা আইনগত সিদ্ধকতা নয়। কিন্তু তারপরে আমরা দেখি যে পরোক্ষভাবে হলো দলের একজনের, আমরা কি সেরকম কোন সমর্থন চাইবেন কোন দলের? দলের যে প্রভাব, যে প্রতিপত্তি, সেটা তো অস্বীকার করার উপায় নেই। আমাদের যেভাবে সমাজ বিভক্ত, যেভাবে আমাদের নির্বাচনগুলো হয়, আমাদের দলগুলো কিন্তু নির্বাচন করার জন্য
বেশ শক্তিশালীভাবে গঠিত। আমি অবশ্যই দলের সমর্থন চাইব। আমি ইতিমধ্যেই অনেক ছোট ছোট দলের সভাপতি বলেন বা প্রেসিডেন্ট বলেন, বড় দলেরও অনেকের সাথে আমি দেখা সাক্ষাৎ করেছি। বিকজ নির্দলীয় ইলেকশন বিদায় আমি মনে করি যে কোনো তারা প্রতিদ্বন্দ্বিতা করবেন যে কোনো ক্যান্ডিডেটকেই সবার কাছে যাওয়া উচিত, যাতে করে সবাই বুঝে যে আইনের স্পিরিট রক্ষা করার জন্য হলো সবার কাছে আপনাকে যেতে হবে। যেরকম সবাই বুঝে যেটা নির্দলীয় ইলেকশন, যে মেয়র হবেন তিনি সবার মেয়র, কোন দলের মেয়র না। অতীতে আমরা যেটা দেখেছি যে আইন নির্দলীয় বলা হলেও আসলে কিন্তু দলীয় থেকে নির্বাচিত হন এবং দলের মেয়রও উনি থেকে গেছেন। আমরা সেটা বুঝি। এই জন্যই আমি চাচ্ছি যে আইনের স্পিরিট থেকে মানে সামনে রেখে ওটাকে সমুন্নত রেখে যেন নির্বাচনটা হয়। সেই জন্য আমি সবার কাছে যাচ্ছি, যেন কেউ না বলতে পারে যে উনি তো শুধু আওয়ামী লীগ বা শুধু বিএনপি বা শুধু জাতীয় পার্টি বা শুধু জামাত ইসলামী বা যে কোনো দলে আপনি বলতে পারেন। সেই জন্যই আমি মনে করি সবার কাছে যাওয়া এখন তো কর্তব্য এবং এটা দায়িত্বের সাথে সংযোগ। কিন্তু এই যে নির্বাচনটি তো অলরেডি মেয়াদ শেষ হয়ে গেছে আপনি অনেকদিন আগে আপনি জানেন যে, কিন্তু অনেকেই আশা করেছিল যে নির্বাচনটি হবে। এখন সে সম্পর্কে কিন্তু কোনো কথাবার্তা নেই। কবে নাগাদ এই নির্বাচনটি হতে পারে? আমার মনে হয় ইলেকশন কমিশন হয়তো খুব ব্যস্ত ছিল। একটা তো 4টা নির্বাচন অনুষ্ঠান করে ওনারা দেখছেন যে নতুন যে ভোটার লিস্ট, নতুন যে বিধি নিষেধগুলো আরোপিত করা হয়েছে সেগুলি প্রতিপালিত করার জন্য যে প্রাতিষ্ঠানিক ক্ষমতা দরকার সেগুলি কতটুকু ব্যবহার করা যায় বা যায় না। আর ঢাকা শহরে তখন আপনার ওই ভোটার লিস্ট শেষ হয় নাই, সেজন্য ঢাকা শহরে নির্বাচন দেয় নাই। এখন নির্বাচন কমিশন খুব ব্যস্ত। ওনারা বলছেন আগে জাতীয় ইলেকশন, তারপরে উপজেলা ইলেকশন, তারপর পরেই আমি আশা করি যে আমাদের ঢাকা শহরে নির্বাচন হবে। সেটা হয়তো ফেব্রুয়ারির একদম শেষে অথবা মার্চের প্রথম থেকে ইলেকশন হবে। এখানে একটি প্রশ্ন থেকে যাচ্ছে, যেটি আমরা দেখি যে একটি নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন হলে এক ধরনের, আবার যখন 18 ডিসেম্বর একটি নির্বাচন হয়ে যাবে এবং সেই নির্বাচনের মধ্য দিয়ে যখন একটি নতুন দলীয় সরকার আসবে তাদের অধীনে নির্বাচন, দুটোর মধ্যে নিশ্চিত তফাৎ থাকবে। আমি পার্সোনালি কোনো তফাৎ দেখি না। যে দল আমাদের দেশে চিরাচরিত নিয়ম অনুযায়ী দেখা যাচ্ছে যে দল সরকার গঠন